সবাইকে নমস্কার। সারা ত্রিপুরা রাজ্যব্যাপী 1000 যারা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং নিয়ে স্বনির্ভরতার নিজের যোগ্যতা প্রমাণিত করেছে, তাদেরকে নিয়ে আজকের এই कार्यक्रमे उपस्थित त्रिपुरा TIDC चेयरमैन श्री टिंकू रॉय, किरण गीते सेक्रेटरी इंडस्ट्रीज एंड कॉमर्स, श्री तापस राय डायरेक्टर स्किल डेवलपमेंट, দুইটি বিষয় দিয়ে আমি শুরু করব। একটি বিষয় হচ্ছে ত্রিপুরাতে ছোট আশা নদী বন্দরে, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। বারাণসী থেকে সোনামুড়া পর্যন্ত ওয়াটারওয়েজ যে রুট আমাদের জন্য খুলে যাবে জলপথে, সেটা ত্রিপুরার নজওয়ান ছেলে মেয়েদের জন্য, ত্রিপুরার ভবিষ্যতের জন্য একটা হিস্টোরিক্যাল মাইলস্টোন। ওর অত্যন্ত আনন্দের সাথে আমি ঘোষণা করতে চাইছি যে জেটি নির্মাণ কমপ্লিট হয়ে গেছে। ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো টেম্পোরারি জেটি 3 সপ্তাহে কমপ্লিট হয়েছে এমন উদাহরণ ভারতবর্ষে নেই। প্রথম উদাহরণ ত্রিপুরা প্রস্তুত করল, মানে 21 দিনে, 1 মাসও লাগেনি, 21 দিনে কমপ্লিট। আর তখন যখন কোভিড-19 জন্য সারা দুনিয়াতে লকডাউন চলছে, ভারতবর্ষেও লকডাউন চলছে, তার মধ্যে এই কাজ কমপ্লিট করে নেওয়া, এটা ইতিহাসকেও ভেঙে আবার নতুন ইতিহাস তৈরি করেছে। তার জন্য প্রথমে আমি দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ না, অসংখ্য ধন্যবাদ জানাবো। और शिपिंग मिनिस्टर जो सेंट्रल রয়েছেন इंडिपेंडेंट चार्ज মনসুখ ভাই মন্ডবিয়াকেও ধন্যবাদ জানাবো। তাতে ওনার নিজি প্রচেষ্টা রয়েছে। যেটি নির্মাণ হবে, और নির্মাণ হতে, স্থায়ীভাবে নির্মাণ হতে বড় সময় লাগে। উনি এই ব্যক্তি মনসুখ ভাই মন্ডবিয়া, দিল্লিতে ওনার বাড়িতে যখন আমি সাক্ষাৎকার করি, তখন উনি সেই আইডিয়াটা দিয়েছেন যে যেটি পার্মানেন্ট নির্মাণে তো সময় লাগবে, আমরা তৈরি করতে থাকবো, কিন্তু আপনি ত্রিপুরাকে মডেল স্টেট বানাতে চাইছেন, তো সেটা যদি টেম্পোরারি যেটি আমরা নির্মাণ করে শুরু করে দিই, তো তাহলে ত্রিপুরাতে ট্রান্সপোর্টেশন কস্ট
50%-এর নিচে চলে আসবে, কারণ জলপথে খরচা কম হয়। আইডিয়াটা উনিই দিয়েছিলেন আমাকে, এবং আজকে সেটা সাকার হয়ে গেছে। আজকে জলপথে গোমতী নদী হয়ে রাজ্যের অহংকার কুইন পাইনঅ্যাপল, সবচাইতে সুস্বাদু আনারস, উত্তরপ্রদেশের মতো বড় বাজার পাবে, সিধা বারাণসীতে বিক্রি করতে পারবে। এখান থেকে জ্যাকফ্রুট উঠিয়ে, এখান থেকে কাজু বাদাম উঠিয়ে, এখান থেকে কমলা লেবু উঠিয়ে, এখান থেকে ব্যাম্বু প্রোডাক্ট উঠিয়ে, এখান থেকে হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র উঠিয়ে, এখান থেকে ব্রুমস্টিকের ফুল ঝাড়ু তৈরি করে, ব্যাম্বু বোতল তৈরি করে, এখান থেকে রাবার শিট, এখান থেকে মধু তৈরি করে, এই সবগুলো ত্রিপুরাতে রয়েছে। এখানে কালো মির্চি রয়েছে, আদা রয়েছে, সেগুন কাঠ রয়েছে, টিক যাকে বলে। এই সবগুলো আমরা বিক্রি করতে পারবো উত্তর ভারতে, সিধা গিয়ে বারাণসীতে। আর এখন বিক্রি করতে গেলে এখান থেকে গুয়াহাটি নিয়ে যাও, গুয়াহাটি থেকে কলকাতা নিয়ে যাও, কলকাতা থেকে দিল্লি নিয়ে যাও, দিল্লি থেকে লখনৌ নিয়ে যাও, লখনৌ থেকে বারাণসী নিয়ে যাও। মানে ট্রান্সপোর্টেশন কস্ট দিতে দিতে ত্রিপুরার মানুষের রোজগার ওখানে সব শেষ হয়ে যায়। তারপর নতুন ভাষাভাষী, তারপর তাদের সঙ্গে সম্পর্ক, মানে তার কারণে বিজনেসে কোনো ছেলে মেয়ে যেতেই চায় না। আর এই ঝামেলা কে পোহাবে? এর চাইতে ভালো একটা সরকারি চাকরি যদি কোনো জায়গাতে পাইয়া লাগে, তাইলে বিয়া থার্ড হয়ে যাবে। নিজের জীবনে চারটা ডাল ভাত খেতে পারবে। এক থাকা হওয়া মানসিকতা। প্রত্যেক ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করে, প্রত্যেকটি শিশু যখন জন্মগ্রহণ করে, সে অন্তোদয় পরিবারের হোক ও সে কোটিপতির ঘরে হোক, তার মা বাবা যখন জন্ম হতেই কল্পনা করে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে সর্বশ্রেষ্ঠ মানব হবে। প্রত্যেক মা বাবা এটাই কল্পনা থাকে। বাস্তবে কি সেটা সাকার হয়? যারাই দুনিয়াতে জন্মগ্রহণ সবাই কি ডাক্তার হয়ে যায়? সবাই কি মুকেশ আম্বানি হয়ে যায়? সবাই কি মুখ্যমন্ত্রী হয়ে যায়? সবাই কি প্রধানমন্ত্রী হয়ে যায়? হয় না। সময়ের সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। ক্লাস 7-8 পর্যন্ত পড়ি তো ভাবি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবো, লেটার পাবো, और তারপর কোচিং নেব, কোচিং নিয়ে ডিপ্লোমা কোর্স করব, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হব, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হব। 12 পাস করার পর বাট 11-12 পড়ছি তো কল্পনা করি যদি আমি 10টা লেটার আনতে পারি, যদি আমি এত মার্কস আনতে পারি, তাহলে আমি দিল্লি আইআইটিতে পড়ব,
খড়গপুর আইআইটিতে পড়ব। বাস্তবে কি হয়? বাস্তবে হয় না। যখন রেজাল্ট আসে তখন বুঝতে পারি এটা বাস্তব নয়। সবাই চিন্তা করে, সবার মা বাবাই কল্পনা করে আমার ছেলে আইআইটি খড়গপুরেই পড়ুক, আইআইটি দিল্লিতেই পড়ুক। পড়াশোনাও করি, কোচিংও নেওয়া হয়, তারপরে কি বাস্তবে হয়? না। তখন মনে হয় যে আমি এত পড়াশোনা করলাম, 8 ঘন্টা দিল্লি পড়তাম, আমি তো পারলাম না। তো কিছু কিছু লোক সমাজের মধ্যে আছে যারা এই নজওয়ান ছেলে মেয়েদেরকে ডিপ্রেশনের শিকার বানায়। পারলা না তো বাতিজা, কত পড়লা দেখলাম বাড়ির সামনে দিয়ে যায়, কিন্তু তুমি টিকলা না। ওকে নিরাশ করে দেয়। নিরাশ না হওয়া জীবনে বন্ধু। কিরণ গীতা বলছিল কার বিষয়ে? ইনফোসিসের মালিকের বিষয়ে। কত হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করেছে? 60,000 টাকা, 60,000 পুঁজি। কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 60,000 করোড় টার্নওভার কোম্পানি। কত বছরে? 35 বছরে, 35 ইয়ার্স। আমি প্রথম শুনেছি কিরণ গীতা বলছিল, স্যার আমিও ওনার সঙ্গে চাকরি করতাম, আমিও ইঞ্জিনিয়ার ছিলাম, এখনো আছি, কিন্তু পরে ইউপিএসসি দিয়ে আইএস হয়ে চলে এসেছি। কিরণ গীত সাকসেসফুল ব্যক্তি, কিন্তু আমি বলবো কিরণ গীতের চাইতে অনেক বেশি সাকসেসফুল ব্যক্তি ইনফোসিসের মালিক। সেও হয়তো একদিন চিফ সেক্রেটারি হবে বা ভারত সরকারের সেক্রেটারি হবে, কিন্তু 6,000 টাকা 60,000 টাকা দিয়ে যে ব্যক্তি কোম্পানি শুরু করেছে, সে শুধু নিজেই একা প্রতিষ্ঠিত হয়নি, সে ভারতবর্ষের নাম দুনিয়াতে নিয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে তার কোম্পানিতে কতজন চাকরি করে, কতজনের রোজগার, ডাইরেক্ট ইনডাইরেক্ট কত হবে গীতে? 2 লাখ সে ज्यादा। আর যদি সে ইঞ্জিনিয়ার হয়ে কোনো জায়গাতে কাজ করতে থাকতো, যেখানে চাকরি পেয়েছে, ভালোই তো চাকরি পেয়েছিল, ভালো কোম্পানিতে ছিল, যে চাকরির মধ্যে থেকে যেত, জীবনে 60,000 কোটি টাকা রোজগার করতে পারত, 2 লাখ লোকের অন্নদাতা হতে পারত। কে হতে পারে? এন্টারপ্রেনারশিপ, যারা স্বরোজগারী, যারা আমার সামনে বসে আছে, যারা হয়তোবা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমার কথা শুনছে বা দেখছে। ত্রিপুরাতে এমত 1,000 ভাই বোন আজকে আমার সামনে আছে। তার জন্য জীবনে নিরাশ না হওয়া, নিরাশা তৈরি করার জন্য যারা এই সমাজ ব্যবস্থার মধ্যে থাকে তাদের কাছ থেকে দূরে থাকে। ত্রিপুরাতে তো উদাহরণ আছে, 6,000 টাকা লোন নিয়েছে, 20 কোটি টাকার কোম্পানি হয়ে গেছে। বন্ধুরা, আরেকটা বিষয়, আমাদের এখানকার যে লিড ব্যাংক ছিল ইউনাইটেড ব্যাংক, মানে মাদার ব্যাংক ত্রিপুরা রাজ্যের।
বাকি এখানে এসবিআই আছে, স্টেট কোঅপারেটিভ ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক আছে, ইউকো ব্যাংক আছে, কানাড়া ব্যাংক আছে, আরো ব্যাংক আছে। এই সবগুলো ব্যাংকের মূল লিড ব্যাংকে মাদার ব্যাংক ইউনাইটেড ব্যাংক ছিল। আমাদের সরকার এই ব্যাংকগুলোর সঙ্গে 3 মাস অন্তর অন্তর মিটিং হয়। আমি জানি না পূর্বতন মুখ্যমন্ত্রী কতবার এসএলবিসি মিটিং এ বসেছিলেন, কিন্তু আমি প্রত্যেকটি এসএলবিসি মিটিং এ এদের সঙ্গে বসেছি, প্রত্যেকটি। এমনিতে ফাইন্যান্স মিনিস্টার বসলেই হয়, ফাইন্যান্স মিনিস্টার তো জিষ্ণুদেব বর্মা। মুখ্যমন্ত্রী কেন বারবার বসলো এসএলবিসির মিটিং এ, যে স্টেট লেভেল ব্যাংকিং মিটিং হয়? কারণ তো কোনো কিছু আছে। আমি কারণ ছাড়া কোনো কিছু করি না, লাভ ছাড়া, ত্রিপুরার লাভ ছাড়া কোনো কিছু চিন্তাও করি না। আমি যাই করব তার মধ্যে ত্রিপুরার কোনো না কোনো লাভ থাকবে, পজিটিভিটি থাকবে। নকারাত্মক জায়গায় আমি যাবও না, আর উপদেশও দেব না। এসএলবিসির মিটিং এ আমি দেখেছি ধীরে ধীরে যে যারাই লোন নিতে চায় তাদেরকে হয়রানি করে ব্যাংকার্সরা। গ্যারান্টি নিয়ে আসো, জমির কাগজ নিয়ে আসো, এটা হইতো না। ভারত সরকার স্কিম আছে গ্যারান্টার ফ্রি, কোলাটেরাল ফ্রি। গেলে বলবে আমাদের এখানে হইব না। আমি বারবার এসএলবিসি মিটিং এ ইউনাইটেড ব্যাংকের যে एमडी আসতো ওকে বলতাম, बोले ये नौटंकी बंद करो, नहीं तो त्रिपुरा से हाथ धोना पड़ेगा। আর এই যে লাস্ট মিটিং হলো তার আগের মিটিং এ আমি সিধা বলেছি, যদি আপনাদের স্বভাব না চেঞ্জ হয়, নিয়ম কানুন না চেঞ্জ হয়, তো ত্রিপুরা লিড ব্যাংকের জন্য ইউনাইটেড ব্যাংকে রাখতে হবে, ঠেকা লেকে नहीं बैठा हूं मैं। ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গে কথা বলে অন্য ব্যাংকে নিয়ে আসবো, দরকার হলে স্টেট ব্যাংক আনবো, নাহলে অন্য ব্যাংকে নিয়ে আসবো, आप लोगों को विदाई कर देंगे। और মা ত্রিপুরেশ্বরীর কৃপায় আমাকে বিদায় করতে হয়নি, अपने आप ইউনাইটেড ব্যাংক বিদায় হয়ে গেছে। এখন লিড ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেন মার্জ হয়ে গেছে। তাহলে যেটা আমি বলছিলাম বাস্তবে সেটা আপনি আপ ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদে, ত্রিপুরার মানুষের আশীর্বাদের কারণে, নরেন্দ্র মোদীর যে ব্যাংকিং সেক্টরের নিয়ম কানুন রয়েছে তার মধ্যে এসে ইউনাইটেড ব্যাংক মার্জ হয়ে গেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তাতে পরিবর্তন কি? এই যে লাস্ট এসএলবিসির মিটিং হলো, ভিডিও কনফারেন্সিং এ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি ছিলেন। আমি সেখানে বলেছি যে ত্রিপুরাতে গ্রামীণ ব্যাংক শাখা সবচেয়ে বেশি। আরেকটা ত্রিপুরা সরকারের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এই দুইও ব্যাংক কোলাটেরাল ফ্রি ব্যাংক লোন দিতে পারে না। একটা ব্যাংকিং এর একটা এটা তুরন্ত দূর করুন। ত্রিপুরার কোন ব্যাংক, কোন শাখা যাতে স্বাবলম্বন এবং পিএমইজিপি লোন এবং মাননীয় প্রধানমন্ত্রী জি এমএসএমইর জন্য তো 3 লাখ কোটি টাকা কোলাটেরাল ফ্রি লোনের জন্য স্কিম ঘোষণা করেছেন, তার মধ্যে কোনো ব্যক্তির কাছ থেকে, কোনো ফার্মের কাছ থেকে, কোনো এমএসএমই সেক্টরের ব্যক্তির কাছ থেকে
যাতে ব্যাংক গ্যারান্টি এবং গভর্নমেন্ট এমপ্লয়ের গ্যারান্টি না নেওয়া হয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ত্রিপুরার সমস্ত ব্যাংকগুলিকে ডাইরেকশন দিয়ে দিয়েছে অন রিটার্ন যে ত্রিপুরার কোন ব্রাঞ্চ কোন এন্টারপ্রেনার কাছ থেকে পিএমএজেপি স্বাবলম্বন এবং 3 লাখ কোটি টাকার যে নরেন্দ্র ভাই মোদীজি মাননীয় প্রধানমন্ত্রীজি যে কোলাট্রাল ফ্রি লোনের জন্য স্কিম ঘোষণা করেছেন তার মধ্যে কোনো গ্যারান্টার নেওয়া যাবে না, কোনো এমপ্লয়ি সরকারি এমপ্লয়ির গ্যারান্টার চাওয়া যাবে না। রিটেনে পাঠিয়ে দিয়েছে অন রিটেন। আজকে এতটা বছর লাগলো, 25টা বছর ক্রমাগত এক সরকার, 20 বছর ক্রমাগত মুখ্যমন্ত্রী, এই সিদ্ধান্তগুলো আমাকে এসে নিতে হলো। এই সিদ্ধান্তগুলো পুরনো সরকার নিতে পারতো না? ইউনাইটেড যে ব্যাংক ছিল তার এমডিকে বলা যেত না? এসএলবিসির মিটিংয়ে কতবার গিয়েছে কে জানে, আমার তো মনে হয় না গিনা চোনা গিয়েছে কিনা। কারণ কি পার্টি অফিস থেকে ফুরসত পেলে তো তারপর ত্রিপুরার মানুষের জন্য চিন্তা করবে। আমি বলবো সমস্ত নজওয়ানদেরকে, চলো ভাই বিজনেস করো, স্বরোজগারী হয়ে যাও। রাস্তা সব বন্ধ করে রাখবো, লোনের ব্যবস্থা নেই, জায়গার ব্যবস্থা নেই, ইন্ডাস্ট্রিয়াল জোন নেই, ইলেকট্রিক সাবসিডি নেই, হাইয়েস্ট সাবসিডি হবে না, প্রোৎসাহন দেব না, র মেটেরিয়াল কোথা থেকে আনবে তার রাস্তা বন্ধ করে দেব, র মেটেরিয়াল আনতে গেলে বলবো চলছে না, চলবে না, ঢুকতে পারবে না, ঢুকতে দেব না, নাইলে আন্দোলন চলছে চলবে। দেখা গেল যে ব্যাম্বো স্টিকের কোনো ব্যবস্থা করেছে আনার জন্য, কুমারঘাটে কোনো জঙ্গলে গিয়েছে, ঢুকতে দেওয়া যাবে না, যাচ্ছে না, বসে আছে। এইগুলো ত্রিপুরাকে বিনাশ করেছিল। বহু কষ্টের পর ত্রিপুরাবাসী তার থেকে মুক্তি পেয়েছে, বহু কষ্টের পর। ত্রিপুরাবাসীর বহু কষ্টের যে রেজাল্ট, তার মধ্যে দায়িত্ব নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। 25টা বছর ক্রমাগত প্রত্যেকটি মানুষের নিয়ম নীতি নির্ধারিকা ফিউচার, এই সবকিছু একটা তন্ত্রের মধ্যে মুষ্টিবদ্ধ হয়ে গেছে, তার বাইরে কোনো কিছু আর করা যাবে না। এমনকি স্নান করতে গেলেও জিজ্ঞাসা করে যেতে হবে কটার সময় স্নান করুন, পার্টি বিষয়ে জিজ্ঞাসা করো। ফ্যাক্ট। ছেলে মেয়ের বিবাহ হবে, এক পার্টির নেই, তাইলে সম্বন্ধ হইব। কিন্তু আমরা শুনি মানুষের মাঝে মাঝে হয়তো বা গোত্র দেখে বা কুষ্টি টুষ্টি মিলায়, এটা শুনেছি, আমি দেখেছি। আমার কুষ্টি টুষ্টি নেই, কুষ্টি সারাই মুখ্যমন্ত্রী নেই, আমার কুষ্টি আমার বাবা তৈরি করেনি। আমি উপরওয়ালাকে বিশ্বাস করি, কেন অন্ধবিশ্বাসী নই। কুষ্টি ছাড়া ব্যক্তিও মুখ্যমন্ত্রী হয়ে গেছে, আর যারা কুষ্টি নিয়ে বসে থাকেন দেখেন তো মুখ্যমন্ত্রী হইবনি। কুষ্টি তো আমার আছে, আমার কুষ্টি ত্রিপুরাবাসী, कुश्ती है मेरा।
ওনারাই তৈরি করেছেন আমার কুণ্ডলী। বন্ধুরা, আজকে সরকার এক পজিটিভিটির সঙ্গে কাজ করছে। আজকে যারা এখানে 21টি মেয়ে আছে, আমি দেখেছি মহিলা 21 জন, মহিলারা বিজনেসে এগিয়ে আসছে। হয়তোবা সেলফ হেল্প গ্রুপের হতে পারে, সেলফ এমপ্লয়েড উঠে। और বিজনেসে মহিলাদের আসা প্রয়োজন। মহিলা সশক্তিকরণের জন্য মহিলাদেরকে বিজনেসে আসা সবচেয়ে প্রয়োজন বেশি। চাকরিতে তো আসবে, ঠিক আছে, বিজনেসে যেদিন 50% মহিলা হয়ে যাবে তখন মহিলা সশক্তিকরণ হয়ে যাবে। বিজনেস, সরকারি চাকরিতে 50% হয়ে মহিলা সশক্তিকরণ হবে না। লক্ষ্মীতে হতে হবে, ধনে। আর্থিকভাবে মহিলাদের হাতে লক্ষ্মী থাকতে হবে, মানে আর্থিকভাবে সশক্তিকরণ। আর তবেই রাজ্য ধনবান রাজ্য হয়ে যাবে। বন্ধুরা, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে 2017-18-তে 630 জনকে স্কিল করা হয়েছিল, ট্রেনিং দেওয়া হয়েছিল। 2018-19-এ 13,000, 2019-20-এ 8,000, কম হয়েছে কিছুটা। তার কারণ কি আপনারা ভালো করে জানেন। বিগত 4 মাস যাবত করোনার কারণে সমস্ত ট্রেনিং বন্ধ হয়ে আছে সারা দেশব্যাপী। ও তাতে 6,594 জন কোনো না কোনো ভাবে রোজগার সৃজন করেছেন, কোনো না কোনো ভাবে। আর যে মেজর সেক্টর রয়েছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং নেওয়ার পর, যে মেজর সেক্টরগুলি যেখানে রোজগার সৃজন হয়েছে, রোজগার পেয়েছে কারা, কতজন? 3,925 জন পেয়েছে। মেজর সেক্টর গুলি কি? টেক্সটাইল, তার মধ্যে মহিলারা আছে বেশি সংখ্যা, 1190 জন। রাবারে 780 জন। ইলেকট্রনিক্স অ্যান্ড হার্ডওয়্যারে 716 জন। বিউটি অ্যান্ড ওয়েলনেস 158 জন। ফুড প্রসেসিংয়ে 482 জন। হ্যান্ডিক্রাফটস অ্যান্ড কার্পেট 473 জন। और ड्राइविंग एंड अदर्स 81 জন। সিকিউরিটিতে, প্রাইভেট যে সিকিউরিটি 65। এ হচ্ছে 3,925। और স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং নেওয়ার পর আমি যাদের সংখ্যা বললাম তাদের মধ্যে স্যালারি পাওয়ার যে প্রবণতাটা কত রয়েছে সেটা হাইয়েস্ট 75 to 80% যে লোক রয়েছে তারা 8,000 থেকে 10,000 টাকা মাসিক বেতন পান, রোজগার। আজকের এই কার্যক্রমে যারা ভাগ নিয়েছেন 1,000, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা থেকে 392 জন, ধলাই ডিস্ট্রিক্ট 12 জন। তো আমি স্কিল ডেভেলপমেন্টের যে ডাইরেক্টর রয়েছেন তাকে বলবো, ধলাই আমার ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট। তার মধ্যে আলাদা করে ত্রিপুরা সরকারেও কিছু ব্লক নিয়ে রেখেছে
12টা ব্লক আছে, তার মধ্যে ধলাইতে 4টা না 5টা ব্লক রয়েছে, যেগুলো রাজ্য সরকারের তরফ থেকে আমরা স্পেশাল ক্যাটাগরিতে এনেছি। তো ধলাই ডিস্ট্রিক্টে 12 আর সদরে 392। জানি আগরতলা ক্যাপিটাল সিটি, সুযোগ সুবিধা বেশি, অ্যাওয়ারনেস বেশি, এভরিথিং ইজ দেয়ার, বাট ধলাই ডিস্ট্রিক্ট অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট। তার জন্য ধলাই ডিস্ট্রিক্টে এই সংখ্যা অনেক বাড়াতে হবে। কারণ কি, ধলাই ডিস্ট্রিক্টের কাছে র মেটেরিয়াল রয়েছে, ধলাই ডিস্ট্রিক্টের কাছে সুপারি রয়েছে, ধলাই ডিস্ট্রিক্টের কাছে কালো মির্চ রয়েছে, আদা রয়েছে, মাটির নিচের যে আলু সেটা রয়েছে, ধলাই ডিস্ট্রিক্টের পাশ কিছু অংশ রাবার রয়েছে, এগুলো ধলাই ডিস্ট্রিক্টের কাছে রয়েছে। ফিশারির বড় ব্যবস্থা ধলাই ডিস্ট্রিক্টে রয়েছে। তো ধলাই ডিস্ট্রিক্টে ওই দিশাতে নিয়ে যাওয়া। বিজনেস সেক্টরে যে চয়েস, যারা ট্রেনিং করার পর বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছে, বেশিরভাগ কোথায় যাচ্ছে? টেলারিং এ। ও তার জন্যই টেলারিং এ 256, 256, তার জন্য টেলারিং এর রোজগারও বেশি। কিন্তু আমি বলবো, যেমন অর্গানিক গ্রোয়ার্স, অর্গানিক খেতি, অর্গানিক প্রোডাকশন সবচেয়ে বেশি লাভবান ব্যবসা হতে পারে। কারণ ত্রিপুরাতে 2000 হেক্টর জমিন অর্গানিকের সার্টিফিকেশন হয়ে গেছে। আরো 4000 হেক্টর জমিন আগামী বছরে সার্টিফিকেশন চলে আসবে, কারণ 3 বছর সময় লাগে। তার মধ্যে আরো 15000 হেক্টর জমিন অর্গানিকের জন্য ত্রিপুরা সরকার আপিল করেছে। তো অর্গানিক যে গ্রোয়ার্স মাত্র 15 জন এই 1000 জনের মধ্যে। ওই সেক্টরে যাওয়া, কোথায় কোথায় অর্গানিক জমিন রয়েছে, এই 2000 হেক্টর কোথায়, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে জানকারি নেওয়া, ওই জায়গাতে কৃষকদেরকে দিয়ে ভুট্টা লাগানোর ব্যবস্থা করা, আদ্রক লাগানোর ব্যবস্থা করা। তার বীজও অর্গানিক হতে হবে, তবেও অর্গানিক ফুড হিসেবে আসবে। একটু যদি প্ল্যানিং করে আমরা চলি, যে আমি 5 বছরের মধ্যে কোনো অর্গানিক প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিটের মালিক হব, তাহলে আপনাকে প্রথম ওই জমিনকে আইডেন্টিফাই করতে হবে। ওই জমিনে কৃষক বীজ কোথা থেকে আনছে, তাকে অর্গানিক বীজই দিতে হবে। যেমন ত্রিপুরা বড় মাত্রা কুইন পাইনঅ্যাপল হয়, বাকি পাইনঅ্যাপলও হয়, কিন্তু কুইন পাইনঅ্যাপল মোটামুটি 100% অর্গানিক। কিন্তু যতক্ষণ পর্যন্ত না 3 বছরের সার্টিফিকেশন হয়, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রোডাক্টকে সার্টিফাইড করতে পারবেন না, সিল লাগাতে পারবেন না। তার জন্য এখন থেকে যদি কুইন পাইনঅ্যাপল তো প্রচুর রয়েছে, কোনো বাগানের সঙ্গে সম্পর্ক করা, আর তার যে নিয়ম কানুনগুলি আছে সেগুলোকে ফুলফিল করানো, আর সেই বাগানের সঙ্গে কোনো কাগজপত্র করে নেওয়া, যে 3 বছর পরে বা এখন যদি নিতে হয়, আমি আপনার থেকে কালেক্ট করব,
এবং বিগত আগামী 3 বছর বা 10 বছর 5 বছর যাবত আপনার কাছ থেকে নেবে। দরকার ওনাকে পার্টনার বানিয়ে নেওয়া, যদি পুঁজি না থাকে কাগজপত্র তৈরি করে পার্টনার তৈরি করে নেওয়া। কারণ ওনার কাছে র মেটেরিয়াল আছে, আপনার কাছে স্কিল্ড আছে, আপনার কাছে ব্যাংক লোন আছে। ব্যাংক লোন, স্কিল্ড, জমির মানি, তিনও যদি এক জায়গায় চলে আসে তো প্রোডাকশন চলে আসবে। আর তারপর যেই কুইন পাইনাপেল এখন 20 টাকা বিক্রি হয়, যেই মাত্র অর্গানিকের সিল লেগে যাবে তো সিধা 20 বদলে 200 টাকা, কমসে কম 200 রুপিস। এখনো আমি জানি অর্গানিক, কিন্তু আমি বিক্রি করতে পারবো না সার্টিফাইড করে। তো তার জন্য প্ল্যানিং করা। আজকে আমি প্ল্যান করলে 20 টাকা যদি আমার 3 বছরে 200 টাকা হয়ে যায়, এর চাইতে বড় লাভ কি বন্ধু? ব্যাংকে আমি ফিক্সে যদি রাখি 5 লাখ টাকা, 1 লাখ টাকা, তো 5 বছরে ফিক্সড ডিপোজিটে কত টাকা হবে? এক সময় ছিল যে 80% হয়ে যেত, ডাবল হয়ে যেত আজ থেকে 30 বছর 20 বছর আগে। এখন কত টাকা ফিক্সড ডিপোজিটে? তারপর আবার ট্যাক্স লাগাবে। তো আজকে যদি আমি সেই কৃষক ভাইয়ের সঙ্গে অ্যাটাচড হয়ে যাই, 3 বছর পর এই 20 টাকার আনারস আমাকে এক এক আনারস 200 টাকা দেবে। 3 বছরে কত গুণা হবে? 20 টাকার বদলে 200 টাকা। মিনিমাম আমি বললাম অর্গানিক সার্টিফাইড হতে মিনিমাম 200 রুপিস, মিনিমাম। সব বিজনেসম্যান কত গুণা হচ্ছে? হ্যাঁ, 200 টাকা হলে क्या कहते कोई नहीं बोल पा रहा बिजनेसमैन बनेगा। হ্যাঁ, 10 গুণা। ঠিক, মহিলারা বলছে। আর इधर 1000 कौन बोला? देखा जरा कौन है भैया? কে 1000 গুণা? দাঁড়াও, দেখতে কইছি। দাঁড়ান দাঁড়ান, নমস্কার। बच्चा था ना मैं, तो इसलिए देखो महिला हिसाब কত শক্ত হিসাব করে। वो अपने आप 20 गुना করে 17 করলে তো 5 গুণা বোঝা যায়। 20 করে 5 ডাবল হইতাছে, মানে 10 গুণা। 20 টাকার আনারস 200 টাকা, 10 গুণা রোজগার 3 বছর। কোন সেক্টর দেবে আপনাকে? আছে কোন সেক্টর? কোন সেক্টর নেই। আমরা প্ল্যানিং করি না। আমরা কি করি? কুমারঘাটে আনারস এসছে, তো ওখান থেকে উঠিয়ে আগরতলাতে যাব, তুলে নিয়ে আসবো, বিক্রি করে দেব। কত টাকা লাভ হয়েছে? 2000 টাকা লাগাইছি, 200 টাকা লাভ হয়েছে। বাস ইহা তক সোচ, এই পর্যন্ত, এর বাইরে সোচুন। তার জন্য প্রত্যেক ব্যক্তি যে আগামী 10 বছর আমি কি করব, এখন এই জায়গাতে আছি, আগামী 10 বছর আমি কোথায় যাব, কি করব, কিভাবে এগোবো, তার জন্য পুরো প্ল্যানিং করে যখন ব্যক্তি কোনো বিজনেসে যাবে, প্ল্যানিং করা ব্যক্তি বিজনেসে ফেলিওর হতেই পারে না, দুনিয়াতে হয়নি। নন প্ল্যানে কোনো ব্যক্তি যাবে, কেউ বলেছে তুই একটা লোন নিয়ে এলাস না স্বাবলম্বন, তোর বিয়া করাই দেবো, তো লোনের লেগে বারবার যাবে কোনো নেতার কাছে, কোন অফিসারের কাছে, লোন একটা দিয়ে দিছে, লোন কে লেগে যায়? বিয়ে করতে। সেই বললো না, আরে আমি তো গ্রামের মানুষ, আমিও জানি। লোন কিসের জন্য চাইছে? লোন বিজনেসের জন্য চাইছে না, লোন বিয়াকরণ লেগে চাইছে।
আর বিয়ে করানোর লিগে যে লোন চাইছে সে যদি লোন পায়ও সে সবগুলো বিনাশ করে দিবে। কারণ ওর কাছে প্ল্যানই নেই। প্ল্যান তো বিয়ার প্ল্যান, কোন বাড়িতে বিয়া করবো, কোন মেয়ে দেখতে বাবা মার লোকে কে কে যাইব, প্রথমবার বাবা মা যাইব তো চার চয়েসটা কার কাছে কইব, লোকে বন্ডারে পাঠাইব, তো দেখাইস কেমন লাগছে। আর যদি সে প্ল্যান করে যে আমি যে রেশনের বা বাজেমালের দোকানটা দিয়েছি সেটা আমি 3 বছরের এস্টাবলিশ করব আর এইভাবে করব, তো 100% সাকসেস হয়ে যাবে, লোনও দিতে পারবে ফেরত আর বিজনেসও সাকসেস হয়ে যাবে। প্রত্যেক বিষয়ের প্ল্যানিং করতে হবে, তারপর গিয়ে ব্যক্তি সাকসেস হয়ে যায়। বন্ধুরা, ত্রিপুরারই ছেলে, সবাই জানে, ফারুক আহমেদ, কদমতলা। ছেড়ে চলে গিয়েছিল তৎকালীন সময়। কেন? রোজগার নেই, অথবা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কর্ণাটকাতে ব্যাঙ্গালোরে পৌঁছে গেছে, ওখানে স্কিল ডেভেলপমেন্টের কোর্স করেছে, কোনো বেকারিতে কাজ করা শুরু করেছে। और স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় যখন সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রের মধ্যে যারা পারদর্শী তাদেরকে যখন সিলেক্ট করেছে, তার মধ্যে ফারুক আহমেদও সিলেক্ট হয়েছে। শুধু সেখানেই থামেনি, ইন্টারন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের যখন কনফারেন্স হয় কাজাকিস্তানে, তাকে 5ম স্থানে ভূষিত করা হয়, পুরো দুনিয়ার মধ্যে মেডেল দেওয়া হয়। ব্যক্তিকে ধর্মনগর থেকে, কদমতলা থেকে বেরিয়ে যাওয়া কোনো ব্যক্তি যে মাত্র 5 পাস, 5ম শ্রেণী পর্যন্ত পড়েছে, সে ব্যক্তি সাকসেসফুল ব্যক্তি। নতুন ফোকাস রাজ্য সরকার কোথায় করছে? আমরা বিজনেস করব, আমাকে তো জানতে হবে যে ত্রিপুরা সরকারের বাজেট কি, ফোকাস কি। আমি ফোকাস করলাম যে আমি জাহাজের কোম্পানি বানাবো, এমনও তো হতে পারে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গিয়ে স্যার একটা লোন দেন, কি জাহাজ বানাবো, স্যারে কইছে জাহাজ আইব দিকে, আমি একটা বানাবো জাহাজ, লোন দিবনি, কইতে পারে তোমার স্যারের লোক লেগে, তোমার স্যারে যদি গ্যারান্টি দেয় তাহলে জাহাজের লোন দেবো। हो सकता है, কল্পনা করতে পারে। জাহাজ আসা আর জাহাজের ম্যানুফ্যাকচারিং ইউনিট বসা, তার মধ্যে রাত দিন অন্তর আছে। কেউ যদি ভাবে যে জাহাজই আমি বানাবো, তো সেটা সম্ভব নয় ত্রিপুরাতে। জাহাজ ক্রয় করতে পারে, তা দিয়ে বিজনেস করতে পারে, কিন্তু জাহাজ ম্যানুফ্যাকচারিং করবে সেটা ত্রিপুরাতে অন্তত পক্ষে 50 বছর না 100 বছর যাবৎ আমার কল্পনার বাইরে। কারণ এখানে কোনো সমুদ্র বন্দর নেই
সমুদ্র বন্দর রয়েছে বাংলাদেশে, অন্যান্য প্রান্তে। তো আমার কল্পনাও সঠিক হতে হবে, আমার ফোকাস কোথায় আছে রাজ্য সরকার সেদিকে নজর থাকতে হবে, সাকসেসফুল বিজনেসম্যান হতে হবে। রাজ্য সরকার কোথায় ফোকাস করছে? ট্যুরিজমে। দেখেছি আমি এখানে যারা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং নিয়েছে, তো ট্যুর অপারেটরও তৈরি হয়েছে, গাইড তৈরি হয়েছে, 12 জন গাইড। কেউ কোনোদিন কল্পনা করেনি যে ত্রিপুরাতে ট্যুরিস্ট গাইড ট্রেনিং নেবে, আর ট্যুরিস্ট গাইড হওয়ার পর মাসে 10 থেকে 15,000 টাকা রোজগার করবে। কল্পনার বাইরে ছিল, কল্পনার বাইরে। ট্যুরিস্ট গাইড তো আমরা যখন বাইরে যেতাম, আমিও বাইরে গিয়েছি, তো ট্যুরিস্ট গাইডদের সঙ্গে ফটো তুলে এনে এখানে বন্ধুদের দেখাতাম, দেখো ট্যুরিস্ট গাইড এই তাইনের লোকে আমারে দেখাইছে তাজমহল, পুরা ডিসকাশন করছে। মানে ট্যুরিস্ট গাইডের সঙ্গে ফটো তুলে ত্রিপুরাতে আনতে হতো। এখন ত্রিপুরাতেই ট্যুরিস্ট গাইড তৈরি হয়েছে 12 জন, দেখেছি আমি সংখ্যাকে। তো ট্যুরিজম, হসপিটালিটি তার মধ্যে ফোকাস করা। কারণ রাজ্য সরকার এখন মাতাবাড়িকে ডেভেলপ করছে, 67 কোটি টাকা প্রথম কিস্তিতে খরচা করবে। ছবিমুড়াকে ডেভেলপ করছে, নির্মলকে ডেভেলপ করছে, অনুগুটিকে ডেভেলপ করছে। তো এই যে টুরিস্ট স্পটগুলো, সেগুলোকে ত্রিপুরা সরকার এখন ডেভেলপ করছে। তো সেই দিকে আমাদেরকে নিজের যে বিজনেস সেই দিকে নজর দেওয়া। ছবিমুড়া আছে, তো ছবিমুড়াতে গোমতী নদীতে বোট লাগবে, তো বোট কিনে বিজনেস শুরু করে দেওয়া। টুরিস্ট আছে, এখন করোনার কারণে টুরিস্ট আসছে না, তবু স্থানীয় লোক পৌঁছেই যায়, তো সেদিকে নজর দেওয়া। ছোট ছোট লগঘাট তৈরি করা ওই টুরিস্ট স্পটের আশপাশে। আগে অঙ্কগণিত করা যে কতজন টুরিস্ট এখন আসে, কতজন স্টে করতে চায়, প্রতি বছরে কতজন বাড়বে, আগামী 5 বছর পর্যন্ত কতটা হবে, ওই হিসাবে পুঁজি লাগানো, ওই হিসাবে লগঘাট তৈরি করা, ওই হিসাবে বোট কেনা। তারপর যে আশপাশে বাড়িগুলো আছে টুরিস্ট স্পটে, যদি লগঘাট নাও তৈরি করি, আশপাশের যে বাড়িগুলো আছে সেগুলোকে রেন্টে নিয়ে নেওয়া, নিয়ে পয় পরিষ্কার করে, কেউ আছে যে তার কাছে 3-4টে ঘর আছে, একটার মধ্যে 3টা রুম, একটার মধ্যে 2টা রুম, বিল্ডিং আছে, ঠিকঠাক ঘর আছে, তো তাকে পার্টনার বানিয়ে নেওয়া। বলে দাদা আপনার ঘরটা আমি ভাড়া দেব। কার কাছে? বলে টুরিস্ট যারা আইব তাদের কাছে আপনার বাড়িতে থাকবে, আপনি একটু ব্যবহার ভালো করবেন, কিভাবে লোক আসলে অতিথি দেব ভব, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে আপ্যায়ন করতে হয়, অতটা করলেই লোক আপনার বাড়িতে থাকবে, আর আপনি প্রতিদিন এত টাকা করে পাবেন প্রতি রুমে। তো তাকে পার্টনার বানিয়ে নেওয়া। আমাদের কাছে কন্ট্যাক্ট রয়েছে, সেই কন্ট্যাক্টকে কাজে লাগিয়ে সে বাড়ির মালিকও পয়সা পাবে, আমিও রোজগার করতে পারবো, সেই দিশাতে যাওয়া। আইডেন্টিফাই করা, এমনিতে না স্যার আমি করে নেব, মানে তবে এই 2 কিলোমিটার বা 1 কিলোমিটার মধ্যে কার কার বাড়ি আছে, তার ব্যবহার কেমন, মানসিকতা কেমন, সিকিউর কিনা বাড়িটা, সবকিছু দেখে তারপর কাজে হাত দিতে হবে, সাকসেস আপনি আপ চলে আসবে। ফুড প্রসেসিং এ আমি আগেই বলেছি, ফুড প্রসেসিং এ ফোকাস আছে রাজ্য সরকারের। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা 50% সাবসিডাইজ লোন, ত্রিপুরাতে 4টি লোন স্যাংশন হয়ে গেছে,
আরো 9টি প্রসেসিং এ রয়েছে প্রায় 30 কোটি টাকা, তার মধ্যে 15 কোটি টাকা দিতেই হবে না। তো সেই লোন নেওয়া, কিভাবে সেই লোনের ফর্ম ফিল আপ করতে হয় সেই বিষয়ে টিআইডিসি তে যাওয়া, সিঙ্গেল উইন্ডো সিস্টেম তৈরি করা হয়েছে। মাইক্রো ফুড প্রসেসিং স্কিমস আন্ডার আত্মনির্ভর ভারত, ফুড প্রসেসিং ইউনিট 25 থেকে 30 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকার মধ্যে যেটা রয়েছে তার মধ্যে 35% সাবসিডি। আগামী যে 5 বছরের মধ্যে আমাদের টার্গেট রয়েছে যে এই ধরনের যে আত্মনির্ভরশীল ভারত নির্মাণে যে নরেন্দ্র মোদীর প্রকল্প, তাতে মাইক্রো অ্যান্ড ফুড প্রসেসিং স্কিমে ত্রিপুরাতে কমসে কম 2500 ইউনিট লাগবে, 2500, আর তার মধ্যে 35% সাবসিডি ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেই দিশাতে আপনাদেরকে যাওয়া, বলে 2500 ইউনিট লাগবে, আমারও একটা ইউনিট হতে হবে তার মধ্যে। আর সেই 2500 ইউনিটের মধ্যে বড় মাত্রায় রোজগার সৃজন হবে, বড় মাত্রায়। 2500 ইউনিটে আরে 5 জন করে হলো 7500 লোকের রোজগার হবে। তারপরে ইনডাইরেক্ট রোজগার রয়েছে, এগুলো তো ডাইরেক্ট বললাম। তো সেই দেশাতে নিয়ে যাওয়া। ব্যাম্বো ইন্ডাস্ট্রি, আগরবাতির কথা আগেই বলা হয়েছে যে এখন ব্যাম্বো যে আগরবাতি স্টিক না, শুধু ত্রিপুরা থেকে ধূপকাঠি তৈরি হয়ে যাচ্ছে প্যাকেটিং হয়ে, আর তার সঙ্গে সঙ্গে ব্যাম্বো বোতল। আমি শুনেছি আমাদের বিভিন্ন দপ্তরের মাধ্যমে এবং প্রাইভেটের মাধ্যমে প্রায় 1 লাখের উপরে অর্ডার চলে এসেছে, প্রায় 1 লাখের উপরে। আর এক একটা ব্যাম্বু বোতল 700 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি হবে, 700 থেকে 2000 টাকা। আর ব্যাম্বু বোতল শুধু জলের জন্যই ইউজ হবে তেমন নয়, আমাদের এখানে এত সুন্দর বোতল তৈরি করে কন্টেনার বানিয়ে এলিট ক্লাসে রান্না করে যেতে পারে, তার মধ্যে মশলা রাখা যেতে পারে, তার মধ্যে বিভিন্ন সামগ্রী রাখা যেতে পারে কিচেনে। এবার কল্পনা করে দেখুন কত সুন্দর ডিজাইন, সুন্দর করে আমাদের এখানে যে তৈরি হয়, বেহতরি, ইকো ফ্রেন্ডলি, প্লাস্টিক ফ্রি। কারণ ব্যাম্বু ভেতরে চাঁচের বা কাঁচের থাকে, দুটোটাই হেলদি, ইকো ফ্রেন্ডলি। আর ত্রিপুরা কম সময়ে তার মধ্যে দিয়ে কমসে কম বাৎসরিক 50 কোটি টাকা রোজগার করতে পারে, বাৎসরিক 50 কোটি টাকা। কারণ তার স্কিল রয়েছে আমাদের এখানে, তৈরি করতে পারে। তো সেই দিকে যাওয়া, রাজ্য সরকার তার মধ্যে সাহায্য করবে। কমসে কম 2000 ইয়তের রোজগার হতে পারে, 2000 মানে 2000 ফ্যামিলিজ। আর এক পরিবারে যদি 5 জন হয় তাহলে 2000 লোক যদি রোজগার করেছে, 2000 × 5 মানে কত হলো? কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার এদিকে গেলে 1000। তো 10,000 লোকের রোজগার। কোন সরকার পারে কি একসঙ্গে 10,000 লোকের চাকরি দেওয়ার জন্য? পারবে? কিন্তু আপনারা যারা বসে আছেন এরা পারবে। 1 বছরে 10,000 লোকের রোজগার দিতে পারে। কোন সরকার 1 বছরে 10,000 লোকের চাকরি দিতে পারবে না, গভর্নমেন্ট জব। কোন সরকার পারবে না। কিন্তু আমার সামনে যারা বসে আছে এনারা চেষ্টা করলে পারবে।
10,000 চাকরি একসঙ্গে যাইতে পারে তার ব্যবস্থা করি না পুরনো সরকার আসেন দেউন না নেই। বন্ধুরা, রাবার সেক্টর আপনারা সবাই জানেন, স্মোক হাউস 4 নির্মাণ করা 85,000 মেট্রিক টন রাবার শিট রাবার তৈরি হয় ত্রিপুরাতে। और স্মোক হাউসগুলি তৈরি করার পর এখন যে রাবারের মাধ্যমে আমাদের যে রোজগার রয়েছে, ত্রিপুরার সবচেয়ে বড় পয়সা আছে রাবার সেক্টর থেকে, 1500 কোটি টাকার কাছাকাছি এক্সপোর্ট হয়। और এই স্মোক হাউসগুলি কমপ্লিট হওয়ার পর ত্রিপুরাতে কমসে কম 400 থেকে 500 কোটি টাকা বেশি রোজগার করবে। কারণ কি, যে রাবার শিট 90 টাকা বা 100 টাকায় পার কিলো বিক্রি হয় স্মোক হাউসের মাধ্যমে, সেগুলো শুকানোর পর সেটা 130 থেকে 150 টাকা পার কিলো বিক্রি হবে। তো পার কিলোতে 30 থেকে 50 টাকা বেড়ে যায়। তো আপনি হিসাব করে দেখুন 1500 কোটি টাকা আসছে, তো 1500 কোটি টাকা যদি আমি 30% বাড়িয়ে 3 15 45 450 কোটি টাকা সিধা হিসাব। 1500 কোটি টাকা বিক্রি হচ্ছে, তো তার মধ্যে 30% লাগিয়ে দিন, তো 3 15 45 মতলব 450 কোটি টাকা। অতি সহজে সেটা রোজগার করা যেতে পারে। সেই সেক্টরে যাওয়া, কাজ করা। হয়তোবা কেউ গিয়েছেন বি কিপিং, মৌমাছি পালন, ত্রিপুরা সরকার ফোকাসড করবেই করবে। কারণ ত্রিপুরাতে বড় মাত্রা রাবার আছে। রাবার ফুল থেকে যে মধু কালেকশন করা হয় সেটা মেডিসিনাল ভ্যালু বেশি। এমনিতে কোনো মধু যদি 500 600 300 টাকা কিলো বিক্রি হয়, তো রাবার হানি তার 3 ডাবল বিক্রি হয় রেটে। যদি 600 টাকা হয় তো 1800 টাকা বিক্রি হবে, কারণ তার মেডিসিনাল ভ্যালু বেশি। ত্রিপুরাতে বড় মাত্রা রাবার সেক্টর রয়েছে। আর ত্রিপুরা সরকার এই পর্যন্ত 586টি ইউনিট দেওয়ার ব্যবস্থা করেছে। और কেভিআইসি এর মাধ্যমে 16,000 বেনিফিশিয়ারির জন্য আমরা সেন্ট্রাল খাদি গ্রাম উদ্যোগ বোর্ডের কাছে স্কিম পাঠিয়েছি। সেই স্কিম কত টাকা? 62 কোটি টাকা। যে সব কিষানের কাছে যাতে কমসে কম 20টা বা 15টা যাতে মৌমাছির বক্স থাকে। তো আপনি আপনার কিছু করার দরকার নেই, মৌমাছি নিজেই কাজ করবে, নিজেই মধু তৈরি করবে, আপনার শুধু মধু কালেক্ট করে বাজারে বিক্রি করে দাও। সেই সেক্টরে কাজ করছে সরকার। ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভ স্কিমস অফ ত্রিপুরা, কনস্ট্রাকশন অফ ফ্যাক্টরি 35% সাবসিডি, 2.25 কোটি টাকা পর্যন্ত যে কনস্ট্রাকশন করবে, যার 1,75 লক্ষ টাকা পর্যন্ত কনস্ট্রাকশন মধ্যে ইনভেস্টমেন্ট হবে, তার মধ্যে 35% সাবসিডি সরকার দেবে, ত্রিপুরা সরকার। মেশিনারি ইকুইপমেন্ট 35% সাবসিডি আপ টু 5 crore, 5 কোটি টাকা পর্যন্ত আপনি যখন মেশিনারিতে ইনভেস্টমেন্ট করবেন, তার মধ্যে 35% টাকা ত্রিপুরা সরকার দিচ্ছে। আর অন্য সাবসিডি তো আলাদা, সেন্ট্রাল কোনো সাবসিডি রয়েছে নরেন্দ্র ভাই মোদী দিয়েছে, সেগুলো তো বোনাস আপনার কাছে। পাওয়ার সাবসিডি 25% ফর 5 years, যা রেট আছে 9 টাকা রেট আছে আমাদের মনে হয় 9 টাকা না, তার মধ্যে 25% মানে যদি 90 টাকা আসে তো 25 টাকা কম হবে। 100 টাকা মানে 25 মানে 100 টাকা 75 টাকা হয়ে যাবে। 25% সাবসিডি 5 years, 5 বছর পর্যন্ত ত্রিপুরা সরকার দেবে। স্টেট জিএসটি ফুললি রিএম্বার্সমেন্ট, জিএসটি দিতে হবে না 5 বছর যাবত, আপনি দিয়েছেন তো রিটার্ন চলে আসবে।
ট্রান্সপোর্ট সাবসিডি 20% র মেটেরিয়ালের ক্ষেত্রে। আপনি যখন র মেটেরিয়াল কাঁচামাল নিয়ে আসবেন, ব্যাম্বোর বোতল তৈরি করবেন, তো ব্যাম্বো যখন কালেক্ট করে আনবেন যে গাড়ি দিয়ে, তার মধ্যে 20% সাবসিডি। ইন্টারেস্ট সাবসিডি 3% অন ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আমরা নেই, তার মধ্যেও যে ইন্টারেস্ট দিতে হয়, তার মধ্যে 3% ত্রিপুরা সরকার সাবসিডি দিয়ে দেবে। 2017-18-তে ত্রিপুরা সরকার ইনসেন্টিভ দিয়েছিল 8 কোটি টাকা, 2018-19-এ 18 কোটি টাকা, আর 2019-20-এ সেটা বাড়িয়ে 29 কোটি টাকা সাবসিডি দিয়েছে, ইনসেন্টিভ দিয়েছে। তাতে বোঝা যায় যে 2017-18-তে দিয়েছে, এখন দিচ্ছে 29 কোটি, প্রায় 30 কোটি। তাতে প্রমাণিত হচ্ছে এই সরকার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, এমএসএমই সেক্টরে কাজ করেছে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট, স্বাবলম্বন স্কিমের মধ্যে আমি আগে বলেছি, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, তার মধ্যে 10 থেকে 25 লাখ টাকার প্রজেক্ট और সাবসিডি 30%। যারা এসসি, এসটি, ওবিসি বা মাইনরিটি রয়েছেন, ওই 30% রয়েছে, আবার এক্সট্রা 6% সাবসিডি পাবেন। বিভিন্ন ব্যাংক থেকে যে এমএসএমই সেক্টরে যে লোন নিচ্ছে, 2017-18-তে ব্যাংকগুলো 1600 কোটি টাকা লোন দিয়েছে, 2018-19-এ 1990 কোটি টাকা দিয়েছে, আর 2019-20-এ 2804 কোটি টাকা দিয়েছে। আর এটাকে এবার এসএলবিসি মিটিংয়ে আমি বলেছি 2804 নয়, 3000 কোটি টাকা পর্যন্ত লোন দিতে হবে। 2800 নয়, 3000 কোটি টাকা পর্যন্ত ব্যাংকগুলিকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। আর আমি আশা করি 3000 নয়, সেটা ক্রস করে আরো এগিয়ে যাবে ত্রিপুরার নওজওয়ান ছেলেমেয়েরা। বন্ধুরা, আমি আশা করি এই যে 1000 স্বরাজগারী ছেলে মেয়ে আজকে আমার সামনে এসেছে, ভাই বোনেরা এসেছে, আমি জানি না তার আগে কোনো মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে এই ধরনের কোনো প্রোগ্রাম করেছে কিনা, কিন্তু আমি জানি আমার মডেল ত্রিপুরার ভবিষ্যৎ আপনারাই তৈরি করবেন। গভর্নমেন্ট জব তো সরকারের খরচা বাড়ায়, এক্সপেন্সেস। আজকে যখন আমি বাজেট তৈরি করেছি 20,000 কোটি টাকার বাৎসরিক, তো স্যালারি, গভর্নমেন্ট স্যালারি, শুধু গভর্নমেন্ট এমপ্লয়িজ স্যালারি অ্যান্ড পেনশনস অনলি, এই দুয়োটা মিলে প্রতি মাসে 770 কোটি টাকার কাছাকাছি চলে যায় প্রতি মাসে। বৎসরে হিসাব করে দেখুন কত হলো। আর তার কারণে ত্রিপুরা নিজের পায়ে নিজে দাঁড়াতে কষ্ট হচ্ছে। ভারতবর্ষের সবচেয়ে বেশি স্যালারিতে টাকা ত্রিপুরা সরকারে যায়, 4.30 কাছাকাছি। সবচেয়ে গভর্নমেন্ট স্যালারিতে কম যায় গুজরাটে, 1%-এর নিচে। সবচেয়ে বেশি ইকোনমিক্যালি সাকসেসফুল স্টেট, সবচেয়ে বেশি। কারণ আগে কোন এই ত্রিপুরা যে সরকার ছিল, এরা কোনোদিনই চেষ্টা করেনি ইন্ডাস্ট্রিতে ডেভেলপড হোক, এমএসএমই ডেভেলপড হোক, স্বরোজগারি তৈরি হোক, গোমতী নদীতে জাহাজ আসুক, দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট আসুক, রাজধানী এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস চলে আসুক, মালগাড়ি আসুক, এগ্রিকালচার যে প্রোডাক্ট বা ফল ফলাদি যাবে তার জন্য বগি বুক করে সাবসিডাইজ 50% সাবসিডি। কোনো এগ্রিকালচারাল প্রোডাক্ট, কাঁচামাল যদি আনারস হোক, লেবু হোক,
আর অন্যান্য ফল ফলাদি হোক, যদি এখান থেকে ট্রেনে করে আপনি কন্টেনার করে নিয়ে গেছেন তো 50% সাবসিডি। যদি 1000 টাকা রেলের ভাড়া হয় তো আপনাকে 500 টাকা দিতে হবে। আগে ছিল কিছুই ছিল না। আজকে এগুলো তৈরি হয়েছে, আর তার কারণে ত্রিপুরাতে ট্যাক্স রেভিনিউ কালেকশনও বেড়েছে। আগে 9%-এর নিচে ছিল, এখন এটা 26% ক্রস করে চলে গেছে। করোনার প্রকোপের কারণে ট্যাক্স কালেকশন সারা ভারতবর্ষেই কম হয়েছে, পুরো দুনিয়াতেই কম হয়েছে, ত্রিপুরাতেও কম হয়েছে। কিন্তু তাই বলে ত্রিপুরাতে এই পর্যন্ত কোনো জায়গাতে স্যালারি কাট করা হয়নি, বরং স্যালারি দেওয়ার ঘোষণা করেছি বিভিন্ন চাকরির মাধ্যমে। আজকে আপনাদের সবার সহযোগিতা, আশীর্বাদে সরকার একটা নতুন দিশা নিয়ে চলছে। এই উদ্যোগী মানসিকতা, পজিটিভিটি, পজিটিভ ভাইব্রেশন। আমরা নর্থ ইস্টের রাজ্য, আরে নর্থ ইস্ট ঈশান কোণ? নর্থ ইস্টে কোন গরিব রাজ্য থাকতে পারে? বাড়িতে ভগবানের ফটোটা বসাবো ঈশান কোণে, ঈশান কোণে দেখে সেটা বাড়িটা কিনো, তাহলে বাড়িটা ফলবো। সকালবেলা ঘুম থেকে যে যা ধর্মের হোক উঠি তো পূরব দিকে চাই সূর্য দর্শন করতে। পজিটিভিটি। আমরা পূর্বের রাজ্য, আমরা কিভাবে পিছিয়ে থাকতে পারি? পিছিয়ে থাকার পেছনে পুরনো সরকারের মানসিকতা ছিল। ত্রিপুরা কোনো মতে পিছিয়ে যেতে পারে না, কারণ ত্রিপুরা নর্থ ইস্টের রাজ্য, ত্রিপুরা পূর্বের রাজ্য। পূর্বের রাজ্য সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এগিয়ে যেতে পারে। জাপান যদি পূর্বে থেকে এগিয়ে যেতে পারে তো ত্রিপুরা কেন যেতে পারবে না? কোরিয়া যদি পূর্বে থেকে এগিয়ে যেতে পারে, হংকং যদি পূর্বে থেকে এগিয়ে যেতে পারে, তাহলে ত্রিপুরা কেন পারবে না? ত্রিপুরা পারছিল না এই কায়েমি মানসিকতার কারণে, স্বার্থপর মানসিকতার কারণে। আজকে ত্রিপুরা এক ব্রড মাইন্ডেড মানসিকতা নিয়ে তৈরি হচ্ছে, উদার মানসিকতা। আমি উঠবো, সঙ্গে আরো 10 জনকে উঠাবো। আগেও তো কেউ উঠতে চাইলে তারা কিভাবে নামাই দেওয়া যাবে? যদি দেখে আরে 6000 টাকা লোন পাইছে, 20 কোটি টাকা হয়ে গেছে, তার দর পার্টির সামনে লোক করতে আনছে, চুরি করছে মনে, শ্বশুরবাড়ির টাকা মনে। দেখছি 5 বছর ত্রিপুরাতে আসতো না, মুম্বাই থেকে চুরি করে আইয়া বসছে। এইসব মানসিকতা ছিল ত্রিপুরা। আর এখন দেখি যখন করোনার প্রকোপের কারণে বড় মাত্রায় ত্রিপুরার ছেলেমেয়েরা বাইরে থেকে এসছে, আমি কোনোদিন কল্পনা করিনি যে এত বড় মাত্রায় ত্রিপুরার ছেলেমেয়েরা বাইরে আছে। 40,000-এর উপরে ছেলে মেয়ে ত্রিপুরাতে এসছে এবং তাদের প্রত্যেকের মধ্যে স্কিল্ড রয়েছে। এরা প্রত্যেকে ওখানে গিয়ে কেউ রাস্তায় বসে নেই, কোনো না কোনো রোজগার করছিল। ন্যূনতম রোজগার 13,000 টাকা, উপরতম রোজগার যারা নন মেট্রিক 45,000 টাকা পর্যন্ত। তো ত্রিপুরার ছেলেরা যদি চেন্নাইতে যদি স্যান্ডউইচ বিক্রি করে 45,000 মাসে স্যালারি পেতে পারে কাউর দোকানে কাজ করে, তাহলে নিজের রাজ্যে কেন পারবে না? পারেনি সেই মানসিকতার কারণে, সেই ব্যবস্থার কারণে। আজকে সরকার সেই দিশাতে কাজ করেছে, তার রেজাল্ট আসছে। আমি আশা করি আজকে 1000 এন্টারপ্রেনারশিপ একট্টা হয়েছে, আগামী দিনে আমি যখন বসবো তখন 1000-এর জায়গায় 10,000 এন্টারপ্রেনারশিপ মেরে আমার সামনে বসে থাকবে সারা ত্রিপুরা রাজ্যে। 1000-এ আমি সন্তুষ্ট নই, 10,000 কমসে কম লাগবে 1 বছরের মধ্যে। আমি আশা করি দপ্তর সেই দিশাতে কাজ করবে, আপনারাও সেই দিশাতে কাজ করবেন, পজিটিভিটির সঙ্গে কাজ করবেন। আপনি সাকসেস হয়েছেন তো আপনার সাকসেসের রাজ অন্য কাউকে বলবেন, তবেই সে এগিয়ে যেতে পারবে। আমাদের মধ্যে এই মানসিকতা না হওয়া যে আমি সাকসেস হয়েছি এই রাস্তাতে, আমি যদি তারে কয়ে দিই তাহলে তেও দামার মতো হয়ে যাব, এটা পুরনো মানসিকতা, 25 বছরের মানুষ। নরেন্দ্র ভাই মোদীর মানসিকতা না। নরেন্দ্র ভাই মোদীর মানসিকতা সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিশ্বাস। আমি আশা করি আপনারা সেই দিশাতে কাজ করবেন এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবেন। ত্রিপুরার রেভিনিউ যে আমার লক্ষ্য, যে 3 বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল স্টেট বানানো, আমরা সবাই মিলে 3 বছরের মধ্যে ত্রিপুরাকে নিশ্চিত মডেল স্টেট বানাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।